শুরুতেই চলে যাব বাংলাদেশ ব্যাংকে। আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। সরাসরি যোগ দিচ্ছি সেখানে। তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই একেবারে। হ্যাঁ, আপ টু 2 লাখ। যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো, আর আমার যদি 5 লাখও থাকে আমি 2 লাখ পাবো। এটা হচ্ছে কথা। হ্যাঁ, ইটস কাভারেজ। তা আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? ও, এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম, ওটার পরে আমরা এই যে ব্যাংক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম, ব্যাংক লোন গ্যারান্টি, এটা পরে করা হয়েছে, এটা তার আগের ব্যাপার। কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা আরো বেশি। সেটা তো কাম্য নয়। কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব। বাংলাদেশ ব্যাংক দিবে না আগামীতে। আর কাউকে দেওয়া হচ্ছে না, ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না। বললাম তো, এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে। আমরা গ্যারান্টি দিব, ওই গ্যারান্টির এগেনস্টে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলো টাকা দিবে, তখন তার কোনো রিস্ক থাকবে না। না, আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরা তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কি কি আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেন্সিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে। এটা হলো যে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটা আমি চাচ্ছি না, আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। কমতে শুরু করেছে দেশের মূল্যস্ফীতি হার। পরিসংখ্যান ব্যুরো বলছে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.49%। খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত খাতে কিছুটা বেড়েছে। অর্থনীতিবিদদের মতে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো সহ টাকার মান স্থিতিশীল রাখায় মূল্যস্ফীতি কমছে। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল 2011 সালের এপ্রিলে। তবে আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.49%। এর আগে জুলাই মাসের মূল্যস্ফীতির হার ছিল 11.66%। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 11.44%। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.45%। আগে তো পরিমাণে বেশি কিনতাম, এখন দাম বৃদ্ধি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটু কম করে কিনতে হচ্ছে আর কি। আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। মূল্যস্ফীতি মোকাবিলাকে অগ্রাধিকার দেয় গত 8 আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। এরপর পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচাবাজারগুলোর মনিটরিং শুরু করে শিক্ষার্থীরা, যার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রেসার এবং টাকার অবমূল্যায়নের জায়গাটা বিবেচনা করি, তাহলে দেখতে পাবো টাকার মানটা এখন একটু
একটু স্থিতি অবস্থা 118 থেকে 120 সেই জায়গাটায় ধরার সম্ভাবনা হয়েছে, ধরে রাখা সম্ভব হয়েছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আর্থিক ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় রাখা তাগিদ অর্থনীতিবিদদের। যে আর্থিক নীতি রয়েছে সেই আর্থিক নীতির সাথে রাজস্ব নীতির একটা সমন্বয়, কোঅর্ডিনেশন, অর্থাৎ রাজস্ব নীতিতে আমি এমন ধার করব না যে ধারটুকু আমার টাকা ছাপিয়ে সেই ধার করতে হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর একটা বড় প্রভাব ফেলে। নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দাম কমাতে সম্প্রতি আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সেই সঙ্গে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচার করা অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি বলেন, শিগগিরই অর্থ উদ্ধারের প্রক্রিয়া দৃশ্যমান হবে। এদিকে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ১৪৬তম সভা শেষে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। গত অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১২.৪% বেড়েছে বলে জানান তিনি। বলেন, পোশাক ব্যবসায়ীদের কোনো দাবি থাকলে আলোচনা করা হবে। এ সময় শ্রমিকদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান সালেউদ্দিন আহমেদ। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, আপনি টের পাচ্ছেন না। কিছু ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে। ওই দুটো, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা টাস্ক ফোর্স করব। শিল্প খাতে চলমান অস্থিরতায় গত ৩ সপ্তাহে আনুমানিক ৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, MCCI। রোববার গুলশানে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভায় এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি কামরান টি রহমান। এ সময় সংগঠনের নেতারা জানান, আন্দোলনের কারণে অর্থনীতির চাকা সচল রাখা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। গেল ১ মাসে প্রায় শতাধিক কারখানায় হামলা করা হয়েছে। এখনও বিভিন্ন কারখানায় বিক্ষিপ্তভাবে আন্দোলন চলছে। অস্থিরতা কেটে গেলেও পোশাক খাত ঘুরে দাঁড়াতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। কারখানা ধ্বংস হয়ে গেলে মালিক, শ্রমিক সহ সারা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাসে আমদানি ব্যয় কিছুটা কমেছে বলেও জানায় MCCI। যাদের ফ্যাক্টরি টেক্টরি এফেক্টেড হয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম একটা দুটা কিরকম হয়েছে, এইগুলা মনে করে আমরা একটা মানে এটাকে ওয়াইল্ড গেস বলতে পারেন আর কি, যে আনুমানিক মানে অ্যাজ অফ টুডে ধরেন আনুমানিক হয়তো ৫,০০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা ভাই। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ইলিশ মাছ এখনও সাধারণের নাগালের বাইরে। ভারতে রপ্তানি বন্ধ করেও কোনো লাভ হয়নি। ব্যবসায়ীদের দাবি, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে, তাই সরবরাহও কম। তবে একে অজুহাত বলছেন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমলে সুফল পাওয়া যেত। ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। বিশ্বের ৮৬% ইলিশ ধরা পড়ে এখানে। সরকার রপ্তানিও বন্ধ রেখেছে, কিন্তু এখনও বাজারে ইলিশের দামে স্বস্তি মিলছে না। রাজধানীতে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ৭০০-৮০০ গ্রামের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। এই দামে ইলিশ কেনা প্রায় অসম্ভব। বিক্রেতাদের দাবি, ইলিশ ধরা পড়ছে খুব কম। রপ্তানি বন্ধ হওয়ার পর আমরা যা আশা করছিলাম যে ইন্ডিয়া এবার ইলিশ যাচ্ছে না, আমরা বলতে কম দাম ইলিশ পাবো, কিন্তু তার কোনো লক্ষণ আমরা বুঝতেছি না। মানে কি হইলো এটা বুঝলাম না। ইন্ডিয়া মাছের কিন্তু মাছ হইতে হবে, তো সেটাও ঠিক আছে। মাছ যে যায় না এটাও ঠিক আছে, মাছ কম বিদয় দামটা বেশি। ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। মাছ ব্যবসায়ীরা বলছেন, উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কমছে না। এখন বর্তমানে সাগরেও কিন্তু মাছের উৎপাদন অনেক কম, কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু মাছের দাম কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষের নাগালের মধ্যে আনতে হলে পারে এই যে ইলিশ ধরে এনে বিক্রি করা মাঝখানে হাত বদল হয়, এই জায়গাটাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে এবং জেলেদেরকে
যারা যে হতদরিদ্র জেলেরা, তারা যে দাদনদারদের কাছে আষ্টে পৃষ্ঠে বাধা আছে, সেখান থেকে বের করে আনতে হবে। গত বছর ইলিশ উৎপাদন হয় 5,71,000 টন, যা মোট মাছ উৎপাদনের 12%। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 49.33 পয়েন্ট। লেনদেন হয় 678 কোটি 82 লাখ টাকার শেয়ার। এ সময় দর হারিয়েছে 72 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। হাত বদলে অংশ নেয় 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 64টির, কমেছে 289টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 141 পয়েন্ট, অবস্থান করছে 16,237 পয়েন্টে। লেনদেন হয় 7 কোটি 43 লাখ টাকার শেয়ার। পাঁচ থেকে 7টা বা 10টা কোম্পানি পারে না। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে শিল্পাঞ্চলে। এখন পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে সাভার, আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানা পুরোদমে কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া, গাজীপুরের শিল্পাঞ্চলে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।